আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটা যে রক্ত জমাট বাঁধানোর প্রক্রিয়ায় কোনটি প্রথম তৈরি হয়। এখন রক্ত জমাট বাঁধানোর প্রক্রিয়া কি দেখো, আমরা যে মাঝে মাঝে কখনো যদি হাত কেটে যায়, কোনো জায়গায় যদি কেটে যায়, এই যে রক্ত জমাট বাঁধানো, কিছুক্ষণ পরে আমরা কি দেখতে পাই, রক্ত হচ্ছে জমাট বেঁধে গেছে বা ক্ষত জায়গা থেকে আর রক্তপাত হচ্ছে না। এখন প্রথম 1 থেকে 3 মিনিট হচ্ছে তোমার রক্তক্ষরণকাল, তখন হচ্ছে তোমার রক্ত বের হইতে থাকবে এবং 1 থেকে 3 মিনিটের পরেই হচ্ছে অনুচক্রিকা তার কাজ করা শুরু করে দেয়। কে? অনুচক্রিকা। অনুচক্রিকা, এই যে অনুচক্রিকাটা, ওর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এখন রক্ত জমাট বাঁধানোর জন্য যে বিক্রিয়াগুলো বা যে প্রসেসগুলো সম্পন্ন হয়, ওইখানে কিন্তু তোমার এই যে অপশনে যে 4টা জিনিস নাম দিয়ে দেওয়া আছে, ওই 4জনই হচ্ছে মানে ভূমিকা পালন করে। ফাইব্রিন, থ্রোম্বিন, তারপরে থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, এই সবগুলোই হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে মানে ভূমিকা রাখে। কিন্তু আমাদেরকে এখানে বলে দিচ্ছে প্রথম কোনটি তৈরি হয়, মানে সবার এই বিক্রিয়াটা প্রথম কি তৈরি হয়। দেখো এই জায়গাটায় আমরা একটু দেখি। সবার প্রথমে আঘাতপ্রাপ্ত যে টিস্যু, মানে যে জায়গাটায় কেটে গেল, হ্যাঁ, এই আঘাতপ্রাপ্ত টিস্যু কি করতেছে, অনুচক্রিকা থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হচ্ছে। অনুচক্রিকার কাজ হচ্ছে এটা। তা অনুচক্রিকা কিসে পরিণত হচ্ছে? থ্রোম্বোপ্লাস্টিনে। কখন হয় এই জিনিসটা? যখন হচ্ছে তোমার বাতাসের সংস্পর্শে চলে আসে, মানে এই যে কেটে গেলে ভিতরের যে রক্তগুলো, ওগুলো তো হচ্ছে তোমার বায়ুমণ্ডলের সংস্পর্শে চলে আসতেছে, তখন হচ্ছে তোমার অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হইল। এই থ্রম্বোপ্লাস্টিন পরবর্তীতে কি করতেছে দেখো, এই থ্রম্বোপ্লাস্টিন পরবর্তীতে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতেছে। থ্রম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে প্রোথ্রম্বিন থ্রম্বিনে পরিণত হইল। এরপরে এই যে থ্রম্বিন তৈরি করলাম, এই থ্রম্বিনটা আবার পরবর্তীতে কি করবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করবে। জালক বলতে হচ্ছে যে জালে পরিণত হয়ে গেলে দুইটা ক্ষতস্থানকে একসাথে হচ্ছে ধরে তোমার মানে জালটা আটকায় রাখবে। তাহলে ফাইব্রিনোজেনকে জালকে পরিণত করতেছে, ফাইব্রিন জালকে পরিণত করতেছে কে? থ্রম্বিন। তাহলে এই যে প্রতিটা স্টেপে প্রথমে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হলো, ওইটা এখানে প্রভাবক হিসেবে কাজ করলো। এরপরে থ্রম্বিন তৈরি হলো, ওইটা এখানে প্রভাবক হিসেবে কাজ করলো। এরপরে জালক তৈরি হলো, জালক দুইটা ক্ষত জায়গাকে এভাবে জালের মতো আটকায় ফেলাইলো, হয়ে গেল রক্ত জমাট বাঁধার কাজ। এখন সবার প্রথমে কে তৈরি হয়েছে তাকাও তো, সবার প্রথমে তৈরি হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। তাহলে এই জায়গাটায় আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোনটি প্রথমে তৈরি হয়, তাই না? প্রথমে তৈরি হয় কে? প্রথমে তৈরি হয় হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন পরবর্তীতে কি করে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন তারপরে কি করে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে। এই সবগুলো উপাদানই এখানে লাগতেছে। থ্রম্বিন আবার এখানে প্রভাবক হিসেবে কাজ করতেছে, থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বিন তৈরিতে কাজ করে, মানে সবগুলাই লাগতেছে, কিন্তু প্রথম তৈরি হচ্ছে এই থ্রম্বোপ্লাস্টিন। এরপরে পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত প্রবাহের দিক। পালমোনারি কি? পালমোনারিকে আমরা ফুসফুসীয় বলতে পারি। পালমোনারি ধমনীকে আমরা ফুসফুসীয় ধমনী বলতে পারি, ফুসফুসীয়। তাহলে পালমোনারি ধমনী, যেটার আরেক নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী কি করবে? ফুসফুসে রক্ত নিয়ে যাবে। তাহলে এই যে ফুসফুসে রক্ত নিয়ে যাওয়া বা হার্টে রক্ত আনা, হার্ট আর ফুসফুসের এই যে কাজটা বা হার্টের পুরা রক্ত পাম্প করার যে প্রসেসটা, এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। তার ভিতরেই হচ্ছে তোমার এই পালমোনারি ধমনির কাজটা আমরা পেয়ে যাব। তাহলে এই জায়গায় যে নোটে একটু আগেই কিন্তু আমরা দেখছিলাম যে একটা ফ্লো চার্ট, তাই না? এই যে নিচের দিকে ফ্লো চার্টটার দিকে তাকাও, কি বলছে দেখো তো। সবার প্রথমে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই ডান অলিন্দে আসবে। এটা কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ডান অলিন্দ থেকে ডান নিলয় থেকে পালমোনারি ধমনী। এই যে এই নামটাই তো প্রশ্নে দেওয়া ছিল, তাই না? পালমোনারি ধমনী মানে হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যাবে। কে যাবে? এই পুরা লাইনটা হচ্ছে তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড, এখানেও কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে গেল কে? পালমোনারি ধমনী। এরপরে ফুসফুসে গিয়ে তোমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে যাবে। কি জন্য? কারণ ফুসফুসের ভিতরে তোমার বায়ুথলি থাকে, এই যে বাতাসের থলি, ওর ভিতরে থাকা অক্সিজেন এরকম করে রক্তনালীতে চলে আসবে, আর রক্তনালীতে থাকা কার্বন ডাইঅক্সাইড ওর ভিতরে চলে যাবে, মানে এরকম এক্সচেঞ্জটা সম্পন্ন হইতে পারে। তাহলে এই যে বায়ুথলিগুলা, ওরা কি করতেছে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করে ফেলতেছে। এই সবগুলা জায়গায় আমার কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইড এইখানে হয়ে যাবে আমার অক্সিজেন, কারণ ফুসফুস এটাকে এক্সচেঞ্জ করছে। এখন ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার পালমোনারি শিরার মাধ্যমে
পালমোনারি নামের সাথে আসে মানে হচ্ছে ফুসফুসীয়, কারণ দেখো ও ফুসফুসে নিয়ে আসছে, ও ফুসফুস থেকে বের হচ্ছে, তাহলে দুইজনই তো ফুসফুসের সাথে কানেক্টেড, তাহলে ওদেরকে আমরা বলবো হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, যেটার আরেক নাম হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। ফুসফুস থেকে হার্ট থেকে ফুসফুসে আসছে, এবার ফুসফুস থেকে হার্টে যাবে। এরপরে পালমোনারি শিরা দিয়ে এই যে অক্সিজেন বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে অক্সিজেন বাম নিলয়, বাম নিলয় থেকে অক্সিজেন পুরা দেহে চলে যাবে। যে আমাদের দেহের কোষগুলোকে জীবিত রাখার জন্য অক্সিজেন প্রয়োজন, এই যে অক্সিজেন দিলাম আমি কোষে। এরপরে কোষের ভিতরে অক্সিজেন যাওয়ার পরে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই কার্বন ডাইঅক্সাইড আবার এখান দিয়ে এই যে এই চক্রটা এইভাবে ঘুরতে থাকবে। তাহলে এই যে ঘুরতেছে চক্রটা, সেখানে পালমোনারি ধমনী কি করলো, পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে আসলো। তাহলে এই জায়গাটায় দেখো কি বলছে, পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহের দিক কোথায় ছিল, হার্ট থেকে ফুসফুসে নিয়ে আসতেছিল, হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে না, দেহের বিভিন্ন অংশে না, তারপর হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, হ্যাঁ হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে না, এটা হচ্ছে উল্টাকে, ওইটা হবে পালমোনারি শিরা। এখানে যদি বলতো পালমোনারি, পালমোনারি শিরা যদি বলতো তখন আমি এটা দাগাইতাম। আর আমাদেরকে বলছে ধমনী, যার জন্য আমরা খ নাম্বারটা উত্তর নিব। দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে না, এই কাজটাও করে না। তাহলে বুঝতে পারলাম হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে আসবে। এরপরে দেখো আলানের বন্ধু গাড়ি দুর্ঘটনার ফলে মারাত্মক রক্তক্ষরণ হয়, ফলে তার রক্ত দেওয়ার প্রয়োজন, মানে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করলে তো হচ্ছে তোমার প্রচুর রক্তক্ষরণ হইতে পারে, তাহলে রক্তক্ষরণ হইলে এখন তাকে রক্ত দেওয়া প্রয়োজন। আরান তার বন্ধুর রক্তের গ্রুপ জানতো না, তবুও সে বলল আমি রক্ত দিতে পারবো। এখন তুমি রক্ত মানে রক্তদান যেটা, এটা হচ্ছে একটা সামাজিক কর্মসূচি, অবশ্যই আমরা মানে কোনো মুমূর্ষু ব্যক্তিকে রক্তদানের প্রয়োজন হইলে তোমার যদি মানে সক্ষমতা যদি থাকে অবশ্যই রক্তদান করা প্রয়োজন। তাহলে এই যে দেখো তুমি মানে রক্ত দেওয়া বা নেওয়া দুইটার ক্ষেত্রেই তো আমাদের ব্লাড গ্রুপটা জানা প্রয়োজন। তুমি যদি কাউকে রক্ত দিতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার নিজের রক্তের গ্রুপটা জানা প্রয়োজন, যে আমি কাকে দিচ্ছি, কোন গ্রুপের রক্তকে দিচ্ছি। আবার তোমার যদি কখনো কোনো দরকার হয়, মানে কোনো দুর্ঘটনায় এই যে এরকম হঠাৎ করে ওর বন্ধুর লাগতেছে, যদি তোমার দরকার হয় সেক্ষেত্রে তুমিও নিতে পারতেছো। তখন তোমাকে আগে থেকে যদি ব্লাড গ্রুপটা জানা থাকে সেক্ষেত্রে সুবিধা হয়, কেন যে আবার ব্লাড গ্রুপ নির্ণয় করা ওই সময়টুকু কিন্তু বেঁচে যায়, কারণ একজন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির তাড়াতাড়ি রক্ত প্রয়োজন হয়, তাহলে আমরা তাড়াতাড়ি কাজটা করতে পারবো। এখন রক্ত দানের ক্ষেত্রেও তোমার কিছু সীমাবদ্ধতা আছে, তুমি যাকে তাকে রক্ত দিতে পারবা না, যার তার কাছ থেকে কিন্তু নিতে পারবা না। কি করা লাগবে, তোমার ব্লাড গ্রুপ কিন্তু ম্যাচ করতে হবে, কারণ অ্যান্টিবডি আর অ্যান্টিজেন যদি এলোমেলো হয় তখন শরীরের ভিতর কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, যার জন্য তোমার মানে পরবর্তীতে কিন্তু আরো মানে তুমি রক্ত দিয়ে বাঁচাইতে গেছো আরো ব্যক্তিটার আরো ক্ষতি হয়ে যেতে পারে, যার জন্য আমাদের রক্তের গ্রুপটা জেনে নিতে হবে। সবাই কিন্তু সবাইকে রক্ত দিতে পারে না, এ পজিটিভকে দিতে পারবে আর এ বি পজিটিভকে দিতে পারবে। তাহলে দেখো যে এখানে এ আছে, এ কি করবে, এ কে দিতে পারবে আর এ বি কে দিতে পারবে। বি কি করতে পারবে, বি কে দিতে পারবে আর এ বি কে দিতে পারবে। এ বি কাকে দিতে পারবে, এ বি শুধু এ বি কে দিতে পারবে। আর ও কাকে দিতে পারবে, ও এ কে দিতে পারবে, বি কে দিতে পারবে, নিজেকে নিজে দিতে পারবে, এ বি কে দিতে পারবে। সবাইকে দিতে পারতেছে, ও সবাইকে দিতে পারে। ব্লাড গ্রুপ আমাদের আছেই এই কয়টা, এ বি আর ও, তাই না? ব্লাড গ্রুপ আছেই এই কয়টা, এ বি আর ও। তাহলে দেখো তো এই যে ও সবাইকে দিতে পারতেছে না। এখন আরাম যেহেতু তার বন্ধুর ব্লাড গ্রুপ জানে না, কিন্তু তবুও সে বলতেছে যে হ্যাঁ আমি রক্ত দিতে পারবো, কারণ সে হচ্ছে ও গ্রুপের রক্ত, ও গ্রুপের রক্ত সবাইকে দিতে পারে, ওর কোনো সমস্যা হয় না, মানে ওকে সার্বজনীন দাতা বলা হয়। ও মানে বিশ্বের যে ব্লাড গ্রুপই হোক ও হচ্ছে দিয়ে দিতে পারে। তাহলে সর্বজনীন দাতা হচ্ছে ও। আর এ দেখো এ বি এর কাছ থেকেও নিতে পারতেছে, এ বি এর কাছ থেকেও নিতে পারতেছে, এ বি এর কাছ থেকেও নিতে পারতেছে। এই জন্য এ বি ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। কি বললাম, সর্বজনীন গ্রহীতা বলা হয়। এখন তুমি মানে ওর বন্ধুর এই যে আরান, ওর বন্ধুর ব্লাড গ্রুপ জানে না, কিন্তু তবুও সে বলতেছে আমি রক্ত দিতে পারবো। তাহলে সে কোন গ্রুপ বলো তো, কে সবাইকে দিতে পারে, ও হচ্ছে সবাইকে দিতে পারতেছে। এজন্য ওর আর জানা লাগে না যে ব্লাড গ্রুপ কি, ও যাকে ইচ্ছা মানে যার প্রয়োজন তাকে হচ্ছে দিয়ে দিতে পারতেছে। এরপরে এবি যদি তোমার হয়, তোমার এরকম মানে কোনো টেস্ট করে বের করা লাগবে না যে কে তোমাকে রক্ত দিচ্ছে, যেই তোমাকে দিবে
চারটাই তুমি গ্রহণ করতে পারবা, কারণ এ বি সবারটা গ্রহণ করতে পারে আর ও সবাইকে দিতে পারে। তাহলে আরানের রক্তের গ্রুপ কি? আরান দিতে পারতেছে, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই দিয়ে দিতে পারতেছে, তাহলে ও হচ্ছে ও গ্রুপের রক্ত। এরপরে তার বন্ধুকে রক্ত দেওয়ার পূর্বে, আচ্ছা গ্রুপ তো গেল, মানে ও ও গ্রুপের রক্ত তো সবাইকে দিতে পারে, এটা এই ঝামেলাটা তো গেলো। কিন্তু আরও কিছু কথাবার্তা আমাদেরকে খেয়াল রাখতে হয়, যেটা হচ্ছে এই যে অবশ্যই জানতে হবে কি ক্রস ম্যাচিং হচ্ছে কিনা। হ্যাঁ অবশ্যই, এইডস বা হেপাটাইটিস পরীক্ষা, তোমার রক্তে যদি এইডস বা এইচআইভি ভাইরাস মানে এইডসের জীবাণু যদি থাকে, সেক্ষেত্রে তুমি যদি আরেকজনকে রক্ত দাও তার দেহে কিন্তু জীবাণুটা চলে যেতে পারে। এখন তুমি কি চাও যে এরকম একটা মরণ ব্যাধি তোমার থেকে আরেকজনের ছড়ায় যাক? অবশ্যই না। এজন্য রক্ত দেওয়ার আগে ব্লাড গ্রুপ যেমন টেস্ট করে নিতে হয়, এরকমই কোনো রক্তে কোনো জীবাণু আছে কিনা এটাও কিন্তু পরীক্ষা করে নিতে হয়। আবার তোমার যদি রক্ত শূন্যতা থাকে তাহলে তো তুমি রক্ত দিতে পারবা না, কারণ তুমি নিজেই রক্ত শূন্যতায় ভুগতেছো, আরেকজনকে কি দিবা? এরকম বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে কিন্তু। তাহলে এইডস আর হেপাটাইটিস বি, এটা হচ্ছে জন্ডিস, হেপাটাইটিস হচ্ছে আমাদের জন্ডিস, হেপাটাইটিস বি আছে, সি আছে, সি কিন্তু অনেক বেশি মারাত্মক। তাহলে এই যে হেপাটাইটিস আছে কিনা বা এইডস আছে কিনা এটা আমাদেরকে আগে আগে জেনে নিতে হবে, কারণ রক্তের মাধ্যমে বা তরল পদার্থের আদান প্রদানের মাধ্যমে এই রোগগুলো অনেক বেশি ছড়ায়, মানে খুব তাড়াতাড়ি ফ্লো করে তরল পদার্থের আদান প্রদানের মাধ্যমে। তাহলে এটাও আমাদের পরীক্ষা করে নিতে হবে। এরপরে এ বি ও গ্রুপিং এবং আরএইচ টাইপিং হেপাটাইটিস পরীক্ষা করা। হ্যাঁ অবশ্যই, এই গ্রুপগুলা বা আরএইচ পজিটিভ নেগেটিভ মিলতেছে কিনা এগুলো পরীক্ষা করেই কিন্তু আমাদের আরেকজনের দেহে রক্ত দেওয়া বা তুমি যদি নিতে যাও, মানে দেওয়া নেওয়া যেটাই হোক দুইজনেরই সচেতন থাকা উচিত। তাহলে এই জায়গাটায় আমরা সবগুলাই বলতে পারতেছি, কারণ রক্ত দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে তোমাকে এই সবগুলা কাজ করেই হচ্ছে আদান প্রদান মানে করাটাই বেশি ভালো, কারণ রোগ জীবাণু আবার মানে আসা যাওয়া করলে তো এটা আরও বিপদ হয়ে যায়। তাহলে এই যে 4টা প্রশ্ন আমরা সমাধান করলাম, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।